ঘটেছে উত্তরপ্রদেশে। সেই উত্তরপ্রদেশে দেখা গেল যে একটা মসজিদে সার্ভে করতে গিয়ে বলা হচ্ছে যে এখানে নাকি মন্দিরের ওপর মসজিদ তৈরি হলো, এবং এইটা নিয়ে স্থানীয় সংখ্যালঘু মুসলিমরা প্রতিবাদ করলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে, গুলি চালিয়েছে এবং 3 জন মুসলিম সেখানে স্পটে মারা গেছে। এই ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ এখন উত্তাল। সেখানে উত্তরপ্রদেশের মুসলিমরা সেখানে কিন্তু ধর্ণা দিচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমার কাছে ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াও ঘুরছে, পুলিশ যেভাবে গুলি চালাচ্ছে। আমরা যতটুকু জানি যদি আউট অফ কন্ট্রোল হয় তাহলে কিন্তু হাঁটু কোমরের নিচে গুলি করতে হবে, কিন্তু যে কটা গুলি করে মেরেছে বুকে করে গুলি মেরেছে। পশ্চিমবাংলায় মুসলিম ছেলেদেরকে মিথ্যা কেস দিয়ে ধরে ধরে জেলে ঢুকাচ্ছে, উত্তরপ্রদেশে মুসলিম ছেলেদেরকে দেখে দেখে গুলি করছে, অসমে মুসলিমদেরকে দেখে দেখে গুলি করছে। এটাই তফাৎ। আপনি ভাবতে পারছেন এটা 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদকে বলছে, মানে একচুয়াল এরা আজকে দিনে স্বপ্ন দেখিয়ে ক্ষমতা এসেছিল, এখন ব্যর্থ হচ্ছে। রুজি রুটি নাই মানুষের। উত্তরপ্রদেশের যেভাবে আদিবাসী দলিতদের মেয়েদেরকে ধর্ষণ করে জ্বালিয়ে দিচ্ছে, ধর্ষণ করছে, থানায় যেতে আটকাচ্ছে, গেলে তার পরিবারকে মেরে দেবে বলছে। কিছুদিন আগে কৃষকদের যখন আন্দোলন ছিল, একটা মিনিস্টারের, কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারের লোকজন চাপা মেরে দিল। এই যেগুলো হচ্ছে, সরকার ব্যাকফুটে চলে গিয়েছে। ফলে কি করতে হবে? এই লোকসভা নির্বাচনে কিভাবে পরাস্ত হয়েছে সরকার, এবার ওদের আপকামিং বিধানসভার জন্য এখন থেকে প্রোপাগান্ডা বানাচ্ছে। এতদিন বাবরি মসজিদকে নিয়ে করতো, এখন ওই সম্বালের ওই জুমা মসজিদকে নিয়ে করছে। এটা একটা প্রোপাগান্ডা। এবার এই সুযোগে মুসলমানদের আজকে দুর্ভাগ্যের বিষয়, আমি বলবো না, কোনোদিনের জন্য বলিনি, আজকেও বলবো না যে মুসলমানদের এমপির অভাব না। এমন এমপিকে আমরা পাঠাতে পারছি না যে ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞাকে মেনে তার প্রতিবাদ করবে। দুর্ভাগ্যের বিষয় হয়ে যাচ্ছে এটাই যে এরা যে দেশের সংবিধান আর্টিকেল এরপরে যখন আঘাত আসছে সেইগুলোকে উপরে প্রতিবাদ করবে, এগুলো দেখতে পাচ্ছে না। সত্যি তিনটে ছেলেকে, 4 জন সম্ভবত মারা গিয়েছে। ভাবতে পারা যায় কিভাবে তাদের উপরে ইয়ে হয়েছে, বুকে গুলি করছে। এটা কোন রাজ্যে? বলছে রাম রাজ্য। আমরা যতটুকু পড়াশোনা করতে পেরেছি, রামরাজ্যতে সমস্ত নাগরিক সুরক্ষিত থাকবে। যে রামরাজ্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামে এরা বলছেন, সেই পুরুষোত্তম রাম ঠাকুর যে এই রাজ্যের জন্য তিনি তার পরিবার ত্যাগ করে দিয়েছিলেন, তার ইচ্ছে, তার স্বপ্ন, তার রাজত্বে সমস্ত মানুষ নিরাপদে থাকবে। তাহলে কিসের উত্তরপ্রদেশকে রামরাজ্য বলছে? ওখানে যদি অন্য ধর্মের, অন্য জাতের, বর্ণের, দলিতের, আদিবাসীর উপরে, মুসলমানের উপরে যে অত্যাচার চলছে, এটা রামরাজ্য হয়? পুরুষোত্তম রাম ঠাকুর এদেরকে অভিশাপ দেবে। আমরা একটা বিষয় দেখেছি যে এর আগে বাবরি মসজিদ, তারপরে আমরা দেখলাম জ্ঞানবাপী, এবার এই মসজিদকে টার্গেট করা হচ্ছে। এই একের পর এক মসজিদকে টার্গেট, এর পিছনে বিজেপি কি উদ্দেশ্য? এদের আজকে দিনে স্বপ্ন দেখিয়েছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। নোটবন্দির সময় বলেছিল সুফল হবে, সুফল হচ্ছে কি কুফল হচ্ছে সবাই আমরা জানি। যে কটা কথা বলেছিল, ডলার আর টাকা, 1 টাকা সমান 1 ডলার হয়ে যাবে, কিন্তু 1 টাকা সমান, কিছুদিন আগের কথা বলছি, 84 টাকা 4-3 পয়সা মতো হয়ে গিয়েছিল। মানে ক্রমশ বাড়ছে। রেকর্ড স্বাধীনতার পর থেকে টাকার দাম এত কমে যায়নি। তাহলে ক্রমশ বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতাতে পিছিয়ে যাচ্ছে আমাদের দেশ। আপনি জানলে অবাক হবেন, বাচ্চাদের পুষ্টিকর খাবার না মেলাতে যেই আমাদের র্যাঙ্ক কোথায় আছে জানেন? আফ্রিকার 2টো দেশের পরই আমাদের র্যাঙ্ক। মানে ভাবতে পেরেছেন? সারা পৃথিবী জুড়ের কথা বলছি। এইবার যে এই বাচ্চাগুলো সবাই কি মুসলমানদের? সারা ভারতবর্ষে 14% মুসলিম আছে। তাহলে 100টা বাচ্চা ক্ষুধার্ত থাকলে 86টা বাচ্চা হিন্দু মানে ভিন্ন সমাজের, তার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের, 14টা মুসলমান সমাজের। তাহলে ওই যে যাদের বাচ্চারা ক্ষুধার্ত আছে, কেন ক্ষুধার্ত আছে এই প্রশ্ন না তুলে বলবি ওখানে নাকি মন্দির ছিল, ওখানে নাকি মসজিদ ছিল, ওখানে নাকি বাবর করেছিল, ওখানে নাকি আওরঙ্গজেব করেছিল, ওখানে এই করেছিল, ওই করেছিল, এই করে মাতিয়ে রাখতে হবে। মুদ্রাতে আসবে না। অর্থনৈতিকভাবে দেশ ভেঙে পড়ছে, এই প্রশ্ন কাউকে তাতে না তুলতে পারে। যখনই অর্থনীতির কথা হবে এই মন্দির, যখনই বেকারত্বের কথা হবে মসজিদ, যখনই আপনার শিক্ষার কথা হবে তুই মুসলমান, যখনই আপনার স্বাস্থ্যের কথা হবে তুই হিন্দু। এইভাবে মানুষকে মেতিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তবে সবের একটা শেষ আছে, এটা মাথায় রাখা দরকার। শেষ পরিণতি যে করুণ হবে এরা বুঝতে পারছে না। কারণ একটা সময় রাজা বাদশারাও সাম্রাজ্য চালিয়েছে, তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়েছিল। হয়তো অনেকে স্বপ্ন দেখেছিল যে, অনেকে ভাবতো যে রাজা বাদশাকে কিভাবে পরাস্ত করা যাবে। এটা গণতন্ত্র, এখানে আইন বিচার ব্যবস্থা আছে, এটা মাথায় রাখা দরকার। সেই রাজা বাদশারা পরাস্ত হয়েছে, আজকে এরা যদি মনে করে যে এরা চিরস্থায়ী, এটা ভাবনা ভুল হবে।
পশ্চিমবঙ্গের 6টি উপনির্বাচনে দেখা গেল 6টি উপনির্বাচনের 6টিতেই তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং বিশেষ করে যে বিধানসভার দিকে বিশেষ চোখ ছিল সেটা হচ্ছে হাড়োয়া বিধানসভা, কারণ সেটা হচ্ছে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকা ছিল এবং সেখানে একমাত্র আইএসএফ বামেদের সঙ্গে জোট করে সেখানে প্রার্থী দিয়েছিল। বুথ ফেরত সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষায় বারবার উঠে আসছিল যে সেখানে আইএসএফ জিততে পারে, কিন্তু ভোটের পরে দেখা গেল যে সবচেয়ে বেশি ভোটে লিড নিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে। কি বলবেন, কেন এই পরাজয়? আপনারা জানেন, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, আমাদের নয়, যে ওই নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ হাড়োয়া বিধানসভার মধ্যে প্রায় 40-এর অধিক বুথে 90% উপরে ভোট পড়েছে। আর ওই যেগুলো ভোট পড়েছে তার মধ্যে আমাদের 37টিতে আমাদের রিপোলিংয়ের দাবি ছিল, পুনরায় নির্বাচনের দাবি ছিল। এবং বিভিন্ন জায়গায় যে ছাপ্পা চলেছে, মানে শান্তিপূর্ণ ছাপ্পা বলা হয়, মানে কোনো রক্তপাত দেখায়নি, কিন্তু ছাপ্পা চলেছে, ফলে ভোটটাকে কি করেছে, লুট হয়েছে। ওখানে যদি তৃণমূল কংগ্রেস ধাক্কা খেত, অবশ্যই খেত, তাহলে সারা রাজ্যে সংখ্যালঘুদের এলাকায় থেকে শুরু করে সংখ্যাগুরুরাও আরও সজাগ হতো তৃণমূলকে পরাস্ত করার জন্য, আরও বেশি অবিজেপি অতৃণমূল শক্তির সাথে যুক্ত হতো। সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে সবথেকে বেশি হিংসা করেছে, এবং যে হিংসাটা করেছে সেটা ক্যামেরার বাইরে করেছে, রাতের অন্ধকারে সে করেছে, তাবড়েছে, মিথ্যা মামলা দিয়েছে, বিভিন্নভাবে আটকেছে। ফলে আটকে এবং এগুলোকে আপনারা দেখবেন, আপনারা যদি এখন বুথভিত্তিক রেজাল্টটা দেখেন, 600 হয়তো 650 পোল হয়েছে, তার মধ্যে 600টাই তৃণমূলের নামে দিয়েছে। 1000 পোল হয়েছে, তার মধ্যে 900 950টা হয়তো তৃণমূলের নামে দিয়ে দিয়েছে। মানে এইভাবে যে ছাপ্পা মেরে এগুলো জিতেছে। এই যে জিতে সবুজ আবির মাখছে, এই গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখছে, এই আবির মাখার কোনো দাম নাই। তৃণমূলের অনেকেই বলছেন যে নওশাদ সিদ্দিকীর হিম্মত হয়নি, যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছিল, দাঁড়ানোর হিম্মত হয়নি, আবার হাড়োয়ায় দাঁড়িয়েছে, গোহারা হেরেছে, ফলে এটা তো স্বাভাবিক ছিল যে হারবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনের যারা এআরও দায়িত্ব ছিলেন তাদেরকে এক প্রকার কাজে লাগিয়ে যারা গণতন্ত্রকে বিপন্ন করে এই ধরনের ভাষণ দেয়, তাদের সাথে আমি কথা বলবো না, তাদের প্রতি উত্তর। তবে একটা কথা আপনাকে বলবো, যদি দিনের আলোর মতো পরিষ্কারভাবে কোনো একটা নির্বাচন হয়, স্কুলে নির্বাচন থেকে শুরু করে ম্যানেজিং কমিটির মাদ্রাসা নির্বাচন থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে কলেজগুলোতে করাচ্ছে না থেকে শুরু করে পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত যদি স্বচ্ছভাবে হয়, এবং কিছু গুন্ডামস্তানের নামে লিস্ট দেবো প্রতিটা জায়গার, তাদেরকে যদি ওই দিনের জন্য বা দুদিন আগে থেকে যদি তাদেরকে হোম অ্যারেস্ট করে রাখে, তাদেরকে অ্যাক্টিভিটি না করে, তাদেরকে নজরবন্দি করে রাখে, তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে এই ধরনের অন্যায়গুলো, ব্যাড এলিমেন্টসগুলোকে কাজে লাগিয়ে এই ধরনের বড় বড় কথা বলছে। তখন একটা কথা বলি, যারা আজকে এই ধরনের কথা বলছে তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। একটা সময় ছিল, সেই সময় বামেদের ওপরও কংগ্রেস যখন শাসন কার্য পরিচালনা করতো বাংলার, অনেক কথা বলেছে, অনেক অত্যাচার হয়েছে, অনেক লাশ পড়েছিল। দেখুন আজকে কংগ্রেসের অবস্থান কোথায়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এদের দরকার। একটা বিষয় আমরা দেখছি যে ওয়াকফ বিল নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে পার্লামেন্টে। এই শীতকালীন অধিবেশনে সেই ওয়াকফ বিল আইনে রূপান্তরিত করার জন্য শাসক দল বিজেপি তারা চেষ্টা করছে বা করবে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীরা তারা এর নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, বিশেষ করে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত গভর্নমেন্টগুলো তারা এর বিরোধিতা করেছেন। পশ্চিমবঙ্গে সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে এখনও নীরব, অথচ তিনি মুসলিম দরদি মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। উনি চিৎকার করলেও আমি বিশ্বাস করি না, ওনার চিৎকারকে আমি বিশ্বাস করি না। কারণ ক্যাকাছিচি করেছিলেন কি, দিনের শেষে সুপ্রিম কোর্টে মামলা আমাকেই করতে হয়েছিল। উনি যাননি সুপ্রিম কোর্টে, উনি নাটক করবেন, ওনার দলের লোকেদের চোখে বাম লাগিয়ে কাঁদাবে, দুদিন পর থেকে দাঁড়ান বলে মুসলমানদের জন্য আমি আছি। যখন আদিবাসীদের সমস্যা হবে চোখে বাম লাগিয়ে আদিবাসীদের জন্য আছি, দলিতদের কোনো সমস্যা হলে চোখে বাম লাগিয়ে কেঁদে বলে আমি দলিতদের আছি। কিন্তু দিনের শেষে দেখুন শোষণ তো বেশি হচ্ছে বাংলাতে। উত্তরপ্রদেশের পরে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ওয়াকফ প্রপার্টি আছে। আমি পশ্চিমবাংলায় কোশ্চেন করেছি, মেনশন করেছি, উত্তর আমাকে এখনও দেয়নি। যে 2011 থেকে 2024, তখন 22-এ কোশ্চেন করেছিলাম। তো এই যে 11 বছরের মধ্যে কত বিঘা ওয়াকফ প্রপার্টি রাজ্য সরকার উদ্ধার করেছে, ওয়াকফ বোর্ডকে দিয়েছে, আর কত বিঘা ওয়াকফ প্রপার্টি ছিল 2011-তে যখন হ্যান্ড ওভার হয়েছিল, সরকার যখন ক্ষমতা এসেছিল, এখন কত বিঘা আছে সে তথ্য দেয়নি।
কেন দেয়নি? তথ্য দিলেই তো দেখা যাবে যত উদ্ধার করেছে তার থেকে বেশি বিহাত হয়েছে। এরা কোন মুখলে প্রতিবাদ করবে আমি জানি না। প্রতিবাদ তো 30 তারিখে নাকি সংখ্যালঘু সেলের মাধ্যমে প্রতিবাদ করছে। কেন সংখ্যালঘু সেলের মাধ্যমে প্রতিবাদ হবে? কেন মেন স্ট্রিম মেন পার্টি মাদার পার্টি প্রতিবাদ করছে না? এখানেও বুঝতে হবে, এখানেও বৈষম্য, এখানেও বিভাজন তৈরি হবে। এই প্রতিবাদ হবে হিন্দু মুসলমান দিকে ঠেলে দিতে চাইবে। আর যদি তৃণমূল সরকার, তৃণমূল পার্টি থেকে, মেন পার্টি থেকে করে, কোনো সমস্যা নেই, করুক না প্রতিবাদ, আমরা চাইছি। কিন্তু সেই প্রতিবাদটা শুধুমাত্র বাস্তায় নয়, রাস্তায় প্রতিবাদটা তাদের নয়, তাদের 29টা এমপি আছে পার্লামেন্টে, কিভাবে পাস করায় 29টা এমপি থাকলে সেটাও তো ভাবার বিষয়। তাদের পারফরমেন্স কি, তারা কিভাবে পাস হতে দেবে, সেটাও দেখবো আমরা। কল্যাণ ব্যানার্জি বলছে আমরা ওয়াকআউট করব, আমরা এটাকে সমর্থন করি না, আমরা ওয়াকআউট করব। ওয়াকআউট তো যদি এ ধরনের কথা বলে থাকে, উনি একজন ননসেন্সের মতো কথা বলেছে। জানি না উনি কি বলেছেন, আপনার কথা, উনি একজন ননসেন্সের মতো কথা বলেছে। কারণ হচ্ছে আমরা ওনাকে ওয়াকআউটের জন্য পাঠাইনি, মানুষ পাঠায়নি, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে কথা বলার জন্য পাঠিয়েছে। মানুষ তো বাইরে চিৎকার চেঁচামেচি করবে, পরে ওটাদের নাটক। এইসব যারা আছে কালীঘাটের কাকু টাকু, এদের ভয়েস টেস্টে হ্যানত্যান যেসব চোর ডাকাত যেগুলো ধরা পড়েছে, বিভিন্ন গরু পাচার পড়ছে, এইগুলো, এই কেসগুলোতে যাতে ধীর গতিতে চলে সেই জন্য ওয়াকআউট করবে। 370 তালাক, কৃষকদের বিরুদ্ধে, এ ধরনের প্রায় 12টা বিল দেশের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানের আমরা মনে করছি আঘাত দেবে বিল পাস করার চেষ্টা করেছে। এই ধরনের জায়গাতে তৃণমূল সবসময় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে ওয়াকআউটের নামে। আর ওয়াকআউটটা কি? ওখানে অংশগ্রহণ করছে না, বেরিয়ে চলে আসছি। তা আপনাকে পশ্চিমবাংলার 29টা জায়গা থেকে তৃণমূলকে বিশ্বাস করে যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো 29 জনকে, তাদেরকে ওইখানে লড়াই করার জন্য পাঠিয়েছে। এখন ধরুন না, ভাঙড়ে যে এয়ারপোর্ট করার কথা বলেছিল, খেয়াল আছে? আমি এমন বলেছি এয়ারপোর্ট হওয়ার কথার মুখে বন্ধ হয়ে গেছে, কারণ ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে। আমি যদি ওখানে না চর্চা করি, আমি কোশ্চেন জমা দিয়ে আছি এয়ারপোর্ট প্রসঙ্গে, আমার কোশ্চেন জমা দিয়ে আছে, কিন্তু এখন আমি এয়ারপোর্ট চর্চা ভুলে গেছে। কারণ আমার কাজ কি, ভাঙড়ের মানুষ ডিস্টার্ব হলে প্রথম আমার প্রতিবাদ করতে হবে কোথায়? আইনসভার মধ্যে। ভাঙড়ের মানুষের বিরুদ্ধে আইন তৈরি হলে আইনসভার মধ্যে আগে চিৎকার করব। সেখান থেকে ওয়াকআউট করেছে, বাইরে নাটক যদি চিৎকার করি জানবেন এটা নাটক। প্রথম কাজ হবে আমার বিধায়ক হিসাবে, প্রথম কাজ হবে আমার এমপি হিসাবে আইনসভার মধ্যে চিৎকার করা, তারপরে তো জনগণকে নিয়ে রাস্তায় নামা। এরা নাটক করছে, ওখানে করলে কোনো ভাইপো পিসি হ্যান ত্যান মাসি খালা ফুপু চাচা কে গ্যারেজ হয়ে যেতে পারে, তাকে বাঁচানোর জন্য নাটক করছে। ওয়াকআউট করে যদি এরা বেরোয় এবারে, এই যে এমপিগুলো, বাংলার জনগণ হয়তো দেখবেন জুতোর মালা পরাবে এদেরকে। আর বিশেষ করে মুসলমান দেখবেন বুঝতে পারছে, মুসলিম সমাজ, যে কিভাবে এরা বকলমে বিজেপিকে এরা করছে। ওর মধ্যে থেকে ভোটাভুটিতে অংশগ্রহণ করে এর বিরোধিতা করে বিলকে আটকাতে হবে। যদি না পারো পদত্যাগ করো, আমাদেরকে সুযোগ দাও, আমরা যাবো, ওর মধ্যে আমরা লড়াই করব। একটা বিষয় আমরা দেখছি যে এই বিধানসভার ওই যে উপনির্বাচন হলো 6টিতে, বিজেপির সব জায়গায় কিন্তু ভোট কমেছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন আপনাকে বলি, ধর্মের জিগির তুলে মানুষের বেশি দিন চলে না। আজকে দিনে স্বপ্ন দেখেছিল তৃণমূলের অত্যাচার দুটোকে মানুষ বিশ্বাস করে যে আমরা একটা ভালো জায়গা কিছু পাবো, যেন মানুষ ভোট দিয়েছিল কিছু মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন কি করছে এরা, এরা কি মানুষের কাজে আছে? আজকে বেকারত্বের শীর্ষে বাংলার এগিয়ে যাচ্ছে ক্রমশ। বাংলার মেয়েরা আজকে ধর্ষিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, ইজ্জতহানি হচ্ছে, চাই যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। এরা আবার যাচ্ছে, দুটো ছবি তুলছে, একটা দুটো মিডিয়াতে বলছে শেষ। শিক্ষক নিয়োগ হয়ে আছে, নিয়োগের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা 1000 দিনের ওপরে অবস্থান বিক্ষোভ করছে। বাংলায় যে অত্যাচার, হসপিটালে গেলে গরিব মানুষরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, সেই স্বাস্থ্য পরিষেবা হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ ঠিকঠাক পাচ্ছে না, টাকা দিয়ে বেড কিনতে হচ্ছে। এদের কোনো পারফরমেন্স আছে, কোনো বক্তব্য আছে? এগুলো তো হিন্দু মুসলমান সবাই দেখছে। যারা বিজেপিকে ভোট দিয়েছিল একটা সময়, আজকে দিনের স্বপ্ন দেখে তারাও দেখছে যে সালে কি হচ্ছে। আজকে দিন হচ্ছে কার? মোদি মমতার হচ্ছে আজকে দিন, আর ভোটারদের দুর্দিন হচ্ছে। এগুলো দেখে ক্রমশ সেগুলোকে ছেড়ে চলে আসছে। যখন এ ছেড়ে চলে আসছে তখন হুমায়ুন কবিরকে দিয়ে আওয়াজ তোলাচ্ছে, এদিকে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বলাচ্ছে। হুমায়ুন কবির বলছে আমরা 70% আছি মুর্শিদাবাদে, কেটে ভাগীরথীতে ফেলে দেবো। আবার মিঠুন চক্রবর্তীকে দিয়ে বলাচ্ছে কি মাটিতে পুঁতে দেবো। তাই দুজন আবার সে হিন্দু মুসলমানকে আলাদা করে দেবে। তৃণমূল নেবে একটা ভোট, বিজেপি নেবে একটা ভোট, এ করে ওরাই শুধু এমপি এমএলএ হবে আর মোটা টাকার মাইনে সাম্মানিক পাবে। আর গরিব হিন্দু মুসলমান যে দেখবেন গিয়ে পিজি হসপিটালে চলে যান, এসএসকেএমে চলে যান, আরজি করে চলে যান, ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে চলে যান, ভোট থেকে লাইন দিচ্ছে কারা? গরিব হিন্দু মুসলমানরা। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, সুন্দরবন সব লাইন দিচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য কারা? তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার ধর্ম কি, দেবেন গানের নিচে লাল করে ফেলবে আপনি আমি যদি জিজ্ঞাসা করি। কারণ তারা বাঁকুড়া থেকে আসছে, সে গরিব হিন্দু কি মুসলমান, ট্রিটমেন্ট পাচ্ছে না ঠিকঠাক করে,
অত দূর থেকে এখানে আসতে হচ্ছে। আর এরা ধর্মর খেলা খেলিয়ে শুধু ক্ষমতায় থাকতে চাইছে। এই যে পশ্চিমবঙ্গে ৬টি উপনির্বাচনে এই যে বিজেপির হার, এটা কি শুভেন্দু অধিকারীর ব্যর্থতা? দেখুন, আমি বিজেপির কে কাকে কন্ট্রোল করছে, কে কোন দলে আছে, বিজেপির মধ্যে থেকেও কে কোন দলে আছে, কারণ যে সকাল সন্ধ্যে তো বলছে যে তৃণমূল যেদিন একটু দরজা খুলে বিজেপি শূন্য হয়ে যাবে, এই ধরনের বিজেপির সংখ্যা কমে যাবে, তাহলে কে আছে তো বোঝা মুশকিল। কে কে সম্পাদক আছে, কে সভাপতি আছে, সেই নিয়ে তো আমি চর্চা করি না। তো আপনি যদি আইএসএফ এর কথা বলেন, আইএসএফ এর একটা নির্বাচন হয়েছে, আইএসএফ এর ফল তুলনামূলক খারাপ হয়েছে, তবে আমরা সেকেন্ড পজিশনে আছি এবং আমরা অনেক বেশি ভোট পেয়েছি। আরো বেশি পাওয়া দরকার ছিল। সন্ত্রাস না হলে আমরা লড়াইয়ে থাকতাম, আমরা পরাজিত করার সব মানে পরাস্ত হওয়ার জায়গাতে ছিল। তাহলে আপনি যদি বলেন তাহলে আপনাদের উপনির্বাচনে যেহেতু আপনার সেকেন্ড পজিশনে এসেছেন, আপনার কি মতামত? তখন আমি বলবো বিং চেয়ারম্যান হিসাবে আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থতাতে আমি নেব। কিন্তু শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মধ্যে কে ব্যর্থ হয়েছে, কে সফল হয়েছে, কে দায়ী ভার নেবে, ওটা ওদের দলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে তারা বলতে পারবে। শুভেন্দু অধিকারী ভোটের সময় প্রচার করে বলেছিল যে হিন্দুদের বাঁচাতে হলে বিজেপিকে ভোট দিতে হবে, মায়া কান্না করেছিল। 2014 সাল থেকে তো আমার কিছু হিন্দু ভাই ভোট দিয়েছিল বাঁচার জন্য। তাদেরকে পেট্রোল ডিজেল 100 টাকার কাছে কিনতে হচ্ছে। কেরাসিনের দাম জানেন না, 100 পার করে দিয়েছে। গ্যাসও তার হিন্দু মুসলমানকে এক দামে কিনতে হচ্ছে। হিন্দুকে বাঁচাতে আর নাম করে ভোট নিল। বাঁচছে কে? অমিত শাহজির ছেলে। বাঁচছে কে? রাজনাথ সিং এর ভাইপো। বাঁচছে কে? সুষমা স্বরাজের মেয়ে। আমি বোঝানোর জন্য বলছি। তাহলে নেতার ছেলে না, এখন অমিত শাহজির ছেলে কোথায়, আইসিসির কোথায় চলে গিয়েছে। আর এই বুথের যে হিন্দু বাঁচার জন্য ভোট দিয়েছিল, খোঁজ নিয়ে দেখুন সে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে।